গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা কিন্তু আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা বলো তো, কেউ তোমরা দার্জিলিং কিংবা ঝাড়খণ্ড, রাজস্থান, পুরুলিয়া এইসব জায়গায় কেউ কখনো ঘুরতে গেছো? ঘুরতে গেছো, তাই না? ঘুরতে গিয়ে তুমি দার্জিলিং এ কি দেখেছো? দার্জিলিং একটা পর্বতের উপরে গড়ে ওঠা শহর না? তাহলে তুমি কিন্তু বুঝতেই পারছো দার্জিলিং এর ভূমিরূপটা কিন্তু উঁচু নিচু, তাই তো? যেখানে পর্বতময় শুধু। আবার এই যে ঝাড়খণ্ড, একটা রাজ্যের কথা বললাম আমরা, এই ঝাড়খণ্ড রাজ্যটা কিন্তু আবার একটি পর্বত থেকে কম নিচু মালভূমি যে রয়েছে, সেই মালভূমি উপরে গড়ে ওঠা একটা জেলা, তাই তো? আবার আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকাও। পশ্চিমবঙ্গ আমাদের এমন একটা রাজ্য যেখানে কিন্তু পর্বত রয়েছে, মালভূমি রয়েছে এবং সমভূমিও রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ কিন্তু সমতল ভূমি, যেখানে চাষবাস ভালো হয়, মাটি খুব উর্বর, তাই তো? তাহলে আজকের যে বিষয়টা নিয়ে আমরা স্টুডেন্ট আলোচনা করব, সেটা হচ্ছে ভূমিরূপ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে পাহাড় পর্বতের ভূমিরূপ একরকম, আবার সমতল ভূমির যে ভূমিরূপ সেটা কিন্তু অন্যরকম, তাই তো? কোথাও উঁচু বা কোথাও নিচু বা সমতল। কিন্তু স্টুডেন্ট, এটা তোমরা মাথায় রাখবে যে পৃথিবী কিন্তু যখন সৃষ্টি হয়েছিল তখন কেমন ছিল বলতো? পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কিন্তু ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড, এবং পৃথিবীর উপরিভাগ কিন্তু ছিল সমতল বা মসৃণ। তাহলে আমাদের মাথায় আসতেই পারে, পৃথিবী সৃষ্টি হওয়ার পর তো সব ছিল মসৃণ। তাহলে কি এমন কারণ ঘটলো বা কি এমন বিষয় হলো যে পৃথিবীর যে পর্বত, মালভূমি বা সমভূমির সৃষ্টি হয়েছে, তাই তো? এটা তোমাদের মাথায় আসতেই পারে। দেখো, পৃথিবী যখন সৃষ্টি হয় তখন মসৃণ ছিল, এবং দিনের পর দিন বিভিন্ন যে আহ, কাজ রয়েছে, যেমন বায়ুমণ্ডলের দ্বারা পৃথিবী ধীরে ধীরে যখন শীতল বা ঠান্ডা হয়, তখন সেই যে উপরের যে গ্যাসীয় অগ্নিপিণ্ডটার সামঞ্জস্য আসে, এবং তার উপরে কিন্তু আমাদের এই পৃথিবীর সমগ্র মানুষ বসবাস করছি, তাই তো? তাহলে এই যে ভূমিরূপ, কোথাও উঁচু কোথাও নিচু, কিভাবে হলো? মাথায় আসছে কিভাবে হলো? আসছে না, তাই তো? দেখো, এই যে ভূমিরূপটা কিভাবে আসলো বা উঁচু নিচু কিভাবে হলো, সেটা কিন্তু জানার জন্য আমাদের এই পৃথিবীর দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে চলো, প্রথমে আমরা পৃথিবীর যে গুরুত্বপূর্ণ দুটি কাজ, সেই কাজ দুটো সম্পর্কে জেনে নিই। দেখো, ভূপৃষ্ঠে সব জায়গায় একই রকম নয়, কেন? দেখো, পৃথিবীর উপরে কোথাও পাহাড় রয়েছে, কোথাও আবার রয়েছে মালভূমি, আবার কোথাও রয়েছে সমভূমি। তাহলে এই যে ভূমিরূপকে আমরা কয় ভাগে ভাগ করছি? তিন ভাগে। কি কি? পর্বত বা পাহাড়, তারপর রয়েছে মালভূমি অঞ্চল, এবং সর্বশেষে রয়েছে সমভূমি অঞ্চল। এই সমস্ত রকম যে ভূমিরূপ মূলত তৈরি হয়েছে, সেটি কিন্তু দুটি শক্তির দ্বারা তৈরি হয়েছে। সেই শক্তি দুটো কি কি? দেখো, সেই শক্তি দুটো, প্রথমটির রয়েছে পৃথিবীর ভিতরকার শক্তি, অথবা আর দ্বিতীয় রয়েছে কি? পৃথিবীর বাইরেরকার শক্তি বা বহির্জাত শক্তি। ভিতরকার শক্তি কাকে বলছি আমি? দেখো, পৃথিবী যখন সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীর যে বাইরের অংশ, সেটা তো বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পৃথিবীর যে ভেতরের যে গ্যাসীয় অগ্নিপিণ্ডটা, সেটা কিন্তু ঠান্ডা হয়নি। এখনো পৃথিবীর অভ্যন্তরভাগ কিন্তু প্রচন্ড উত্তপ্ত গরম গরম অবস্থায় কিন্তু রয়েছে। দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু পৃথিবীর বাইরে রয়েছে, তাই তো? আর এই বাইরেই কিন্তু সমগ্র জীবজগৎ অবস্থান করছে। মানুষ, আমরাও বসবাস করছি এই পৃথিবীর উপরে। কিন্তু পৃথিবীর ভেতরটা দেখো, এখনো কিন্তু গ্যাসীয় এবং তরল যে জ্বলন্ত পিণ্ড, সেটা কিন্তু রয়ে গেছে। কারণ এটি কিন্তু বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতে পারছে না, বা এমন কোনো পদার্থের সংস্পর্শে আসতে পারছে না যার ফলে এটা কিন্তু ঠান্ডা হয়ে শীতল হয়ে জমাট হবে। পৃথিবীর বাইরে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের কিন্তু সংস্পর্শে এসে বাইরেটা ঠান্ডা হলেও ভিতরটা কিন্তু রয়েছে গরম, তাই তো? তাহলে ভূপৃষ্ঠে সব জায়গায় একই রকম হয় না, তার কারণ কিন্তু দুটো। পৃথিবীর দুরকম কাজ করে। কি কি কাজ করে? এক, পৃথিবীর ভিতরকার শক্তি, অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরের মধ্যে যে শক্তিটা করছে। আর দুই, পৃথিবীর বহির্জাত শক্তি, অর্থাৎ
যেখানে আমরা বসবাস করছি ভূপৃষ্ঠের উপরে, সেই উপরে পৃথিবী কি কি কাজ করছে সেই কাজগুলোকে কিন্তু ভাগ করা হচ্ছে দুই ভাগে। তাহলে প্রথমে আমরা দেখে নেব পৃথিবীর যে ভিতরকার শক্তি সেই সম্পর্কে। দেখো, পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে শক্তিটা কাজ করছে তাকেই আমরা এটা বলছি। তুমি যেখানে দাঁড়িয়ে আছো বা যেখানে তুমি বসে আছো, এই জায়গাটা কিন্তু স্থির না। আপাত দৃষ্টিতে স্থির মনে হলেও আমাদের পায়ের তলায় যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠ কিন্তু সর্বদা চলমান। শুনে অবাক লাগতেই পারে তোমাদের। দেখো, ভূ অভ্যন্তরে সারাক্ষণ কিন্তু আলোড়ন হচ্ছে, অর্থাৎ ভূমিপৃষ্ঠের যে অভ্যন্তরে সারাক্ষণ কিন্তু আলোড়ন হয়েই চলেছে। বিশেষ করে এই যে ভূপৃষ্ঠ, এগুলো কিন্তু অনেকগুলি ছোট বড় বা মাঝারি যে পাত রয়েছে সেই পাতের উপরে কিন্তু ভূপৃষ্ঠটা কিন্তু অবস্থান করে। পৃথিবীতে এরকম ৬টি বড় পাত রয়েছে, ৮টি মাঝারি পাত রয়েছে এবং ২০টি কিন্তু ছোট পাত অবস্থান করছে। চায়ের প্লেট যেমন ভেঙে গেলে যেরকম টুকরো টুকরো হয়ে যায়, ঠিক কিন্তু সেরকম। আর এই যে মহাদেশ মহাসাগরগুলো আছে, এই মহাদেশ মহাসাগরগুলো কিন্তু এই পাতগুলোর উপরে অবস্থান করছে। তোমরা বলো তো আমাকে, পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? ৭টি মহাদেশ রয়েছে। ভেরি গুড। বৃহত্তম মহাদেশের নাম কি? এশিয়া মহাদেশ। আচ্ছা, এবারে বলছে যে মহাসাগর, মহাসাগরও কিন্তু পৃথিবীতে রয়েছে ৫টি। বৃহত্তম যে মহাসাগর সেটি হলো প্রশান্ত মহাসাগর। এই যে সাগর মহাসাগর আর এই মহাদেশ সম্পর্কে তোমাদের আমি বললাম, এই মহাদেশ মহাসাগর কিন্তু সব পাতের উপরে অবস্থান করছে। ঠিক আছে? আর এই যে পাতগুলো একটা থকথকে জেলির মতো আঠালো যে পদার্থ তার উপরে কিন্তু ভেসে থাকে। আর যে আঠালো থকথকে জেলির মতো যে স্তরটার কথা বললাম আমি, সেই স্তরটা হচ্ছে কিন্তু অ্যাস্থনোস্ফিয়ার স্তর। তোমরা মনে রাখবে, পাতগুলো কিন্তু সবসময় অ্যাস্থনোস্ফিয়ার স্তরের উপরে থাকার জন্যই কিন্তু চলমান। এই পাতগুলো চলছে তার কারণ এর নিচে কিন্তু পিচ্ছিল পদার্থ রয়েছে। ধরো দুটো পাত রয়েছে এরকম, এর তলায় পিচ্ছিল পদার্থ রয়েছে, ফলে পাতগুলো কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। ঠিক আছে? এই পাতগুলি কিন্তু কখনো কখনো একে অপরের কাছাকাছি চলে আসে। ধরো দুটি পাত এরকম অবস্থান করছে, এরকম অবস্থান করছে, পাত দুটি একে অপরের কাছে চলে আসলো, ফলে কি হবে? একটা সংঘর্ষের সৃষ্টি হবে না? ফলে কিন্তু ভূপৃষ্ঠের অভ্যন্তরে এরকম পাতের ধাক্কা খেলে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়। আবার দুটি পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাবে, মাঝখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হবে না? ফলেও কিন্তু ভূ আলোড়নের সৃষ্টি হতে পারে। এটাই কিন্তু হলো পৃথিবীর ভিতরকার শক্তি। তাহলে তোমরা বুঝতে পারলে যে পৃথিবীর ভিতরকার শক্তি কি, তাই তো? এই পৃথিবীর যে ভিতরকার শক্তি, এটা কিন্তু দুর্গম হতে পারে। একটা শক্তি বহু দিন ধরে বহু বছর ধরে আহ, সৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করেও কিন্তু এই ভূ আলোড়ন সৃষ্টি হতে পারে। তোমরা নিশ্চয়ই ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদির নাম শুনেছো, শুনেছো তো? তাহলে এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের ফলে কি হচ্ছে? মাটিটা কেঁপে উঠছে না? ফলে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট ধসে যাচ্ছে। তাহলে এই যে আকস্মিক ঘটনা ঘটছে ভূমিকম্প, ভূমিকম্পের ঘটনা কিন্তু আমরা আগে থেকে আগাম কোনো সতর্কতা পাই না, তাই আকস্মিকভাবে ঘটে থাকে। ফলে ঘরবাড়ি রাস্তাঘাট কিন্তু ধসে যায়। দেখো তোমরা ছবিতে, ভূমিকম্পের ফলে কিন্তু এই যে ঘরবাড়ি ভেঙে পড়ছে, রাস্তাঘাট ধসে যাচ্ছে। এর কারণ কি তাহলে? এর কারণ হচ্ছে ভূ অভ্যন্তরে যে পাত রয়েছে সেই পাতের চলন। আশা করি তোমরা পৃথিবীর যে অভ্যন্তরভাগের চলন রয়েছে বা অভ্যন্তরভাগের যে শক্তিটা রয়েছে সেই সম্পর্কে বুঝতে পারবে। উদাহরণ হিসেবে তোমরা বলবে যে অগ্নুৎপাত, ভূমিকম্প এগুলো হচ্ছে ভূ অভ্যন্তরে আকস্মিক ঘটে যাওয়া ঘটনা, যার ফলে পৃথিবীর উপরে কিন্তু এর প্রভাবটা সব থেকে বেশি পড়ে। অসংখ্য মানুষ মারা যায়, রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ সমস্ত কিন্তু বিপর্যয় ডেকে আসে, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে বলো তোমরা, এই যে পাতগুলি কোন স্তরের উপরে ভাসমান অবস্থায় থাকে? ভেরি গুড। অ্যাস্তনোস্ফিয়ার যে স্তর রয়েছে তার উপরে কিন্তু পাতগুলো ভাসমান অবস্থায় থাকে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব পৃথিবীর বাইরের শক্তি বা বর্জিত শক্তিগুলো। দেখো, আমরা যেখানে অবস্থান করছি সেটা কি পৃথিবীর বাইরে? তো পৃথিবীর উপরিভাগে, অর্থাৎ বাইরে মানে কি উপরিভাগে। এবং পৃথিবীর অভ্যন্তরের যে শক্তিগুলো বললাম আমি, সেগুলো কিন্তু পৃথিবীর অভ্যন্তরে কাজ করছে। পৃথিবীর বাইরে কিন্তু তার ফলটা আমরা পাচ্ছি, সেই কাজটা কিন্তু সে পৃথিবীর অভ্যন্তরে করছে,
ফলটা কিন্তু আমরা উপরে পাচ্ছি। কিন্তু অপরদিকে যদি আমরা বলি যে পৃথিবীর বাইরের শক্তিগুলি কি কি, সেগুলো কি হতে পারে? দেখো, এই যে নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি কিন্তু হলো পৃথিবীর বাইরের কাজ। দেখো, বায়ু প্রবাহের ফলে কিন্তু দেখবে কোন স্থানের জিনিস অন্য কোনো স্থানে উড়ে এসে সঞ্চিত হয়, তাই তো? আবার কোন স্থানে যদি পাহাড় পর্বত থাকে, সেটি কিন্তু বায়ুর ফলে, সংঘর্ষের ফলে কিন্তু সেটি ক্ষয়ে গিয়ে অন্যত্র জমাও হয়, হয়তো? তাহলে এই যে কাজটা বায়ু করছে, একে আমরা কি বলবো? পৃথিবীর বহির্জাত শক্তি। ঠিক তেমনই নদীও কিন্তু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হওয়ার পর সেই নুড়ি কাঁকড় বালি কিন্তু তাদের প্রবাহের মধ্যে দিয়ে বয়ে নিয়ে এসে মোহনার কাছে বদ্বীপ সৃষ্টি করে। তাহলে এটা কিন্তু নদীর কাজ। আবার সমুদ্রের তরঙ্গ, তোমরা নিশ্চয়ই সমুদ্রের ধারে অনেকে ঘুরতে গেছো, গেছো তো? তাহলে সমুদ্রে যে তরঙ্গ হয়, তার সাথে কি উঠে আসে? ভেরি গুড, বালি উঠে আসে না? এই বালি কিন্তু বিস্তীর্ণ ভূমিভাগ সমুদ্রের পাশাপাশি অঞ্চলে ছড়িয়ে রয়েছে। তাহলে এই সমুদ্র তরঙ্গের দ্বারাই কিন্তু এই বালি ভাগটা পৃথিবীর উপরস্থলে আসতে পেরেছে। এই যে শক্তিগুলো, এগুলোকে আমরা বলবো পৃথিবীর বহির্জাত শক্তি। দেখো, এই যে প্রতিনিয়ত বায়ু হচ্ছে, সমুদ্র তরঙ্গ ঘটছে, তা কিংবা তোমার নদী ক্ষয়কাজ করে যাচ্ছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এবং প্রতিনিয়ত হওয়ার ফলে ভূমিরূপ কিন্তু পরিবর্তন করে চলেছে, ঠিক আছে? এই বর্ধিত শক্তিগুলি ক্ষয়কাজ করছে, পরিবহন করছে, আবার সঞ্চয় কাজের মাধ্যমেও কিন্তু ভূমিরূপে নতুন নতুন জিনিস তৈরি করছে, তাই না? দেখো, বায়ু কিন্তু যেমন ক্ষয় কাজ করে, তেমনি সঞ্চয় কাজ করে। একদিকে যেমন বায়ু পাহাড় পার্বত্য অঞ্চলে পাথর, নুড়ি কাকার এগুলো যেমন বয়ে হাওয়ার মাধ্যমে অন্য জায়গায় নিয়ে আসবে, যেখানে সঞ্চিত হচ্ছে সেখানে কিন্তু সে সঞ্চয় কাজ করছে। আবার আবার পরিবহন মানে বায়ু কিন্তু বা নদী তার স্রোতের দ্বারা বা তার প্রবাহের দ্বারা কিন্তু সেই পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পরিবহন করছে। তাহলে তোমরা কিন্তু দুটি ঘটনা সম্পর্কে অবগত হলে, তাই তো? কি কি ঘটনা? পৃথিবীর দু ধরনের কাজ সম্পর্কে, এক পৃথিবীর ভিতরকার কাজ, আর দুই পৃথিবীর বাইরের কাজ। তাহলে পৃথিবীর ভিতরকার কাজ কি কি বলো আমাকে? পাতের চলন, তাই তো, ভূমিকম্প ইত্যাদি। এবং পৃথিবীর বাইরের কাজ, নদীর কাজ, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি যে কাজ, সেগুলো কিন্তু পৃথিবীর উপরিভাগে হয়ে থাকে, তাই এগুলোকে আমরা কি বলবো? পৃথিবীর বাইরের কাজ, তাই তো? আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা দেখব ভূমিরূপ তাহলে কয় ভাগে ভাগ করা যাচ্ছে ও কি কি। আমাদের রাজ্য সমেত সারা পৃথিবীর ভূমিরূপ কিন্তু একরকম নয়, এই বিষয়টা তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো, তাই তো? তাহলে সমগ্র যে পৃথিবী, সেখানে কিন্তু ভূমিরূপের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অর্থাৎ কোথাও রয়েছে পর্বত, কোথাও রয়েছে আবার সমতল ভূমি, তাই তো? উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত তিন রকম ভূমিরূপ লক্ষ্য করা যায়। কি কি? এক, ভূপৃষ্ঠের সব থেকে উঁচুতে রয়েছে কিন্তু পর্বত। দুই, মাঝারি উঁচু অংশ রয়েছে কিন্তু মালভূমি অঞ্চল। এবং তিন নম্বর কি রয়েছে? নিচু সমতল ভূমিভাগ। দেখো, এই যে প্রথম ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে পর্বতের ছবি। আর তারপরে রয়েছে দেখো মালভূমি অঞ্চল, এবং সর্বশেষে রয়েছে সমভূমি অঞ্চল, যেখানে চাষবাস, কৃষিকাজ এবং বেশিরভাগ মানুষ কিন্তু পৃথিবীর এই সমতল ভূমিভাগে অবস্থান করে। আজকে আমরা কেবলমাত্র পর্বত সম্পর্কে আলোচনা করব, আর বাদবাকি যে মালভূমি এবং সমভূমি রয়েছে, সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। একটি ক্লাসে কিন্তু এতগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তাই আজকের আমাদের আলোচ্য বিষয় কিন্তু হচ্ছে ভূমির উপর যে পর্বত রয়েছে, সেই পর্বত সম্পর্কে। এক নজরে পর্বত। দেখো স্টুডেন্ট, এখানে আমাদের জানতে হবে পর্বত কাকে বলে, পর্বত শৃঙ্গ কাকে বলে, পর্বত উপত্যকা, তারপরে পর্বত গ্রন্থি, পর্বত শ্রেণী, এই যে পর্বতের বিভিন্ন যে রূপ, এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব পর্বত কাকে বলে। সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত, শিলা দ্বারা গঠিত ভূমিরূপ কিন্তু হলো পর্বত। তাহলে পর্বত কাকে বলে বলো? 900 মিটারের বেশি উঁচু, অর্থাৎ এই যে 900 মিটার, এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে, ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত এবং শিলা দ্বারা গঠিত ভূমিরূপ হলো কিন্তু পর্বত।
দেখো, পৃথিবীর যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগের প্রায় 4/1 ভাগ কিন্তু হচ্ছে পর্বতময়। তাহলে পৃথিবীর যে স্থলভাগ মোট, সেই মোট স্থলভাগে যদি 4 ভাগ ভাগ করি আমি, 4/1 ভাগ কিন্তু রয়েছে পর্বত। পর্বতের বেশিরভাগ অংশ খাড়া, ঢালযুক্ত এবং উঁচু নিচু হয়, অর্থাৎ যে বন্ধুর প্রকৃতির হয়, এবং পর্বতের চূড়াও কিন্তু অসমতল হয়। তাই তো? তোমরা নিশ্চয়ই পর্বতের ছবি দেখেছো, বা কেউ কখনো পর্বতে ঘুরতেও গেছো, গেছো তো? তাহলে পর্বত অসমতল হয় তো? আচ্ছা, এরপরে আমরা জানবো পর্বত শৃঙ্গ কাকে বলে। দেখো, পর্বতের উপরের দিকে সরু সোঁচালো অংশটা কিন্তু হলো পর্বত শৃঙ্গ বা পর্বতের চূড়া। অর্থাৎ অনেকগুলি পর্বত কিন্তু থাকতে পারে, তোমরা ছবিতে দেখো অনেকগুলি পর্বত রয়েছে, তাই না? রয়েছে তো? তাহলে এই যে পর্বতগুলির মধ্যে যার উচ্চতা সব থেকে বেশি, এই যে অংশটা, এবং সূচালো এবং সরু, সেই অংশটাকে আমরা কি বলছি? পর্বত শৃঙ্গ। পর্বতের এই যে হিমালয় পর্বত, তোমরা নাম শুনেছো অনেকে, তাহলে তোমরা জানো কি হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ যে চূড়া, তার নাম কি? ভেরি গুড, মাউন্ট এভারেস্ট হলো কি হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটিই কিন্তু পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ। অর্থাৎ পৃথিবীর স্থলভাগ যত রয়েছে তার মধ্যে সব থেকে উঁচু জায়গা যদি হয়, সেটা কিন্তু হলো এই হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট। তাহলে তোমরা পর্বত শৃঙ্গ যে চূড়া বা পর্বত শৃঙ্গ কাকে বলে সেটা কিন্তু জানলে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব পর্বত উপত্যকা কাকে বলে। দুটো পর্বত চূড়ার মাঝখানে যে নিচু খাতের মতো অংশ লক্ষ্য করা যায়, তাকে আমরা কি বলবো? পর্বত উপত্যকা। দেখো, এই যে দুটি পর্বত রয়েছে, এদিকে একটা পর্বত রয়েছে, এদিকে একটা পর্বত রয়েছে, এর মাঝখানে যে সংকীর্ণ অংশটা বা নিচু খাতের মতো অংশটা বয়ে চলেছে বা রয়েছে, সেটাকে আমরা কি বলবো? পর্বত উপত্যকা। তাহলে পর্বত উপত্যকা কাকে বলে? ভেরি গুড, দুটো পর্বতচূড়ার মাঝখানের অংশকে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে পর্বত শ্রেণী। শ্রেণী মানে কি? তোমরা শ্রেণীকক্ষে একসাথে অনেকে থাকো তো? তাহলে একসাথে যখন অনেককে একসাথে ক্লাস করবে, তাহলে তখন তাকে কি বলা হয়? শ্রেণীকক্ষ বলা হয় না? ঠিক তেমনি একরকম অনেকগুলো পর্বত যখন তোমার শৃঙ্গ বা উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করবে, তখন আমাকে সেটাকে কি বলতে হবে? পর্বত শ্রেণী। দেখো ছবিতে, এখানে অনেকগুলো পর্বত শৃঙ্গ কিন্তু একসাথে অবস্থান করছে, বা অনেকগুলো পর্বত উপত্যকা কিন্তু একসাথে অবস্থান করছে, তাই তো? অনেকগুলো রয়েছে। এই যে সমগ্র অঞ্চলটাকে নিয়ে আমি একসাথে কি বলবো? পর্বত শ্রেণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে রয়েছে দেখো পর্বত গ্রন্থি। তাহলে পৃথিবীর উচ্চতম পর্বত গ্রন্থির নাম কিন্তু হলো পামির পর্বত গ্রন্থি, যেটি রয়েছে আমাদের এই এশিয়া মহাদেশে। ঠিক আছে, এশিয়া মহাদেশের মধ্যভাগে কিন্তু এরকম একটি পর্বত গ্রন্থি লক্ষ্য করা যায়। আমাদের আগে জানতে হবে এই পর্বত গ্রন্থিটি কাকে বলে। একরকম অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিলিত হবে, তখন তাকে আমরা বলবো পর্বত গ্রন্থি। অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গা রয়েছে, দেখো এটা নির্দিষ্ট রয়েছে পামির গ্রন্থি, এখানে চারিদিক থেকে কিন্তু পর্বতগুলো এসে একটা জায়গায় কিন্তু মিলিত হচ্ছে, আর যেগুলো মিলিত হচ্ছে এগুলো কিন্তু সবই পর্বতমালা। হুম, এই পর্বতমালাগুলো কিন্তু মিলিত হচ্ছে, তাকে আমরা কি বলবো? পর্বত গ্রন্থি। তোমরা মনে রাখবে এই পৃথিবীর উচ্চতম যে পর্বত গ্রন্থি, তার নাম কিন্তু হচ্ছে পামি, যেটি এশিয়া মহাদেশে অবস্থান করছে। দেখো এই যে রয়েছে পামির গ্রন্থি, এই পামির গ্রন্থি থেকে হিমালয় একদিকে বেরিয়ে গেছে, তারপরে কারাকোলাম একদিকে বেরিয়ে গেছে, কুয়েনলুম একদিকে বেরিয়ে গেছে, তাই তো? এছাড়া হিন্দুকুশ রয়েছে, দেখো পশ্চিম দিকে রয়েছে হিন্দুকুশ। এই যে পর্বতমালাগুলো যেখান থেকে এসে মিলিত হচ্ছে একটা জায়গায়, সেই জায়গাটাকে আমরা কি বলবো তাহলে? পর্বত গ্রন্থি। তাহলে তোমরা এই যে এক নজরে পর্বতটা দেখলে, সেখানে পর্বত কাকে বলে, পর্বত উপত্যকা, পর্বত শ্রেণী, পর্বত গ্রন্থি, এই যে বিষয়গুলো জানলে, এখান থেকে যদি তোমাদের বলে যে পর্বতের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, তাহলে তোমরা কি বলবে? পর্বতের বৈশিষ্ট্য কি হতে পারে? এক নম্বর হতে পারে যে পর্বতের যে গড় উচ্চতা, সেটা কিন্তু অনেকটাই বেশি, তাই তো? এছাড়া 2 নম্বর হতে পারে পর্বতের যে ভূমিভাগ রয়েছে, তার যে ঢাল,
সে ঢালটা কিন্তু অনেকটাই বেশি, খাড়া ঢাল যুক্ত থাকে। 3 নম্বর, 3 নম্বর হতে পারে পর্বতের যে উপরের অংশ সেটা কিন্তু সবসময় অসমতল হয়, তাই তো? আর কি হতে পারে? পর্বতের মাঝখানে অনেক সময় পর্বত উপত্যকা, পর্বত শ্রেণী, পর্বত গ্রন্থি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে আমরা কিন্তু পর্বত সম্পর্কে একটা ছোট ধারণা তৈরি করলাম। এরপরে এই যে পর্বতের আবার অনেক কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে, পর্বতকে কিন্তু আবার অনেকভাবে ভাগ করা যায়, সেই সম্পর্কে কিন্তু একটু আমরা আলোচনা করব। পর্বত, দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারও বেশি উচ্চতা সম্পন্ন বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ, যার ভূপ্রকৃতি খুবই বন্ধুর, ভূমির ঢাল খুব বেশি বা খাড়া, অসংখ্য সিংহ গিরিখাত বর্তমান রয়েছে, তাকেই আমরা বলবো পর্বত, তাই তো? এরকম পর্বতের উদাহরণ তোমরা কেউ বলতে পারবে? ভেরি গুড। হিমালয় পর্বতমালা রয়েছে, আল্পস রয়েছে, রকি রয়েছে, এগুলো সবই কিন্তু হলো পর্বতের উদাহরণ। এবারে পর্বতের কিন্তু আমরা শ্রেণী বিভাগ করব, অর্থাৎ উৎপত্তি অনুসারে, মানে পর্বত তো আগে ছিল না, আগে ছিল পৃথিবী একটি সমতল বা মসৃণ। তাহলে হঠাৎ করে পর্বত সৃষ্টি হয়েছে 3টি পদ্ধতিতে। এই উৎপত্তি অনুসারে পর্বতকে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। আমরা এই 3টি পর্বত সম্পর্কেই কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব এই যে ভঙ্গিল পর্বতটা কিভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে। দেখো কিভাবে সৃষ্টি হলো ভঙ্গিল পর্বত। দেখো, ভাঁজ বা ভঙ্গ থেকে কিন্তু কথাটি এসছে ভঙ্গিল। তাহলে বুঝতেই পারছো তোমরা, ভাঁজ খেয়েই কিন্তু এই ভূমিরূপটির সৃষ্টি হয়েছে। তাই ভাঁজ বা ভঙ্গিল থেকেই কিন্তু ভঙ্গিল কথাটা এসেছে। এবারে এই ভঙ্গিল পর্বত সৃষ্টি হলো কি করে? আমরা কিন্তু আগেই বলেছি যে পৃথিবীর অভ্যন্তরভাগে অ্যাস্তনোস্ফিয়ার স্তরের উপরে কিন্তু পাত রয়েছে ছোট বড়, তাই না? শুনেছো নিশ্চয়ই, আগে আমরা আলোচনা করেছি এটা। তাহলে এই পাতগুলি যখন একে অপরের পাশাপাশি চাপের ফলে কিন্তু ভূপৃষ্ঠের যে পাললিক শিলাস্তর সেটি ভাঁজ খেয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। দেখো, তোমরা ছবিতে দেখলে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে। এটি একটি পাত আর এটি একটি পাত, দুটি পাত এদিকে অগ্রসর হচ্ছে, এদিকে অগ্রসর হচ্ছে। ফলে দুটি পাতের কিন্তু সংঘর্ষের ফলে মাঝখানে যে নিচু জায়গাটা সেটা কিন্তু চাপ খেয়ে এই দেখো পর্বতের সৃষ্টি হচ্ছে, তাই তো? তোমরা কিন্তু বাড়িতে বসেও এরকম একটি উদাহরণ সাহায্যে আলোচনা করতে পারো। ধরো দুটো তোমরা বই নিলে, দুটি ধরো পাত এরকম রয়েছে রয়েছে এই পাত যখন পরস্পরের কাছে আসছে এবং ধাক্কা লাগছে, তখন কিন্তু চাপ খেয়ে দেখো একটা উঁচু উঁচু ভূমিভাগের সৃষ্টি হচ্ছে না? তাহলে ঠিক এরকম ভাবেই কিন্তু দুটি পাত পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মাঝখানের যে নিচের যে পলি অংশটা সেটা কিন্তু চাপ খেয়ে এরকম উঁচু হয়ে পর্বতের সৃষ্টি হয়েছে। তোমরা সকলে হিমালয় পর্বতমালার নাম শুনেছো, শুনেছো তো? এই হিমালয় পর্বতমালা যেখানে সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু এক সময় টেথিস সাগর বলে একটি সাগর অবস্থান করত, এবং সেই সাগরের তলদেশে কিন্তু অসংখ্য যে পলি রয়েছে সেই পলি কিন্তু সেখানে জমেছিল। এরপর এই যে ভূ আলোড়ন হলো, হঠাৎ করে পাতের চলনের ফলে দুটি পাত পরস্পরের ধাক্কা লাগার ফলে মাঝখানে যে পলি ছিল, যে সমুদ্রের যে পলি ছিল, সেই পলিটা ভাঁজ খেয়ে কিন্তু এরকম উপর দিকে উঠে গেছে। উপর দিকে উঠে গিয়েই কিন্তু বর্তমানে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। তাহলে উদাহরণস্বরূপ আমি কি বলতে পারি ভঙ্গিল পর্বতের? ভেরি গুড। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এশিয়া মহাদেশের হিমালয় পর্বতমালা, ইউরোপের আল্পস পর্বতমালা, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার যে আন্দিজ পর্বতমালা, এ সবই কিন্তু হলো ভঙ্গিল পর্বতের উদাহরণ। তাহলে তোমরা কিন্তু জানলে যে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় এবং এর উদাহরণ সম্পর্কে, তাই তো? যদি বলে ভারতে একটা ভঙ্গিল পর্বত উদাহরণ, তোমরা কি বলবে? হিমালয় পর্বতমালা, তাই তো? আচ্ছা, এরপরে এই যে ভঙ্গিল পর্বতমালা রয়েছে, এই ভঙ্গিল পর্বতমালাকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত আর দুই হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। দেখো, এই দুটি ভাগ করার কারণ হচ্ছে একটি পর্বত কিন্তু এখনো তৈরি হচ্ছে, অর্থাৎ পর্বত এরকম চূড়া রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এর উচ্চতা আরো দিনের পর দিন বাড়ছে, সেটাকে আমরা বলবো নবীন ভঙ্গিল পর্বত। এবং
যেটা বলছে 2 নম্বর দেখো প্রাচীন ভঙ্গিল পর্বত। অর্থাৎ পর্বত এরকম ছিল, দিনের পর দিন পৃথিবীর যে বাইরের শক্তিগুলো কি কি, বায়ু শক্তি, হিমবাহ শক্তি, তাই না, এই শক্তিগুলো দ্বারা কিন্তু এই পর্বতটা আস্তে 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 ক্ষয় পেয়ে এরকম নিচু হয়ে যাচ্ছে। একে আমরা কি বলবো, প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে আমরা আমাদের ধারণাটা পরিষ্কার করব নবীন ভঙ্গিল পর্বত এবং প্রাচীন ভঙ্গিল পর্বত সম্পর্কে। প্রথমে আমরা আসবো নবীন ভঙ্গিল পর্বত। দেখো, প্রায় 7 কোটি বছর আগে টার্সিয়ারি যুগে যে সকল পর্বতের গঠন কার্য শুরু হয় সেগুলোকে আমরা কি বলবো, নবীন ভঙ্গিল পর্বত। তাহলে এর উদাহরণ কি কি, কোন কোন পর্বত টার্সিয়ারি যুগে তৈরি হয়েছে? হিমালয়, আল্পস, রকি, আন্দিজ, এই যে পর্বতগুলোর কথা আমি বললাম তোমাদের, এই পর্বতমালাগুলো কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এরপরে দেখো রয়েছে প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে প্রাচীন মানে কি, পুরনো। তাহলে টার্সিয়ারি যুগের কিন্তু আরো আগে, প্রায় 22 কোটি বছর আগে প্যালিওজেনিক যুগ বলে একটা সময় ছিল। সেই প্যালিওজেনিক যুগে সৃষ্টি ভঙ্গিল পর্বতগুলো কিন্তু হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। এই প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো কিন্তু বর্তমানে স্টুডেন্ট ক্ষয় পেয়ে গেছে, অর্থাৎ ক্ষয় পাচ্ছে। পুরনো জিনিস যেমন আস্তে আস্তে ভেঙে 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 যায়, তাই তো, ঠিক তেমনই এই যে প্রাচীন ভঙ্গিল পর্বত এরকম ছিল, আস্তে আস্তে ক্ষয় পেয়ে এরকম মাথাটা কমিয়ে ফেলছে। দেখো ছবিটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এটি হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। এরকম ছিল, আস্তে আস্তে দেখো নিচু হয়ে যাচ্ছে, তাই না, হচ্ছে তো। এটাকে কি বলা হবে, প্রাচীন ভঙ্গিল পর্বত, অর্থাৎ এটি দিনের পর দিন ক্ষয় পাচ্ছে। উদাহরণ কি, ভারতের কিন্তু একটি প্রাচীন ভঙ্গিল পর্বত লক্ষ্য করা যায়, তার নাম কিন্তু হচ্ছে আরাবল্লী পর্বত। তোমরা সকলেই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের আরাবল্লী, ইউরোপ ও এশিয়ার সীমান্তে রয়েছে উরাল, এরপরে উত্তর আমেরিকায় রয়েছে অ্যাপেলেশিয়ান। এগুলি কিন্তু সবই হলো প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এই যে নবীন ভঙ্গিল পর্বতের ছবি দেখো, এই যে ভূমিভাগ, এই যে পর্বত রয়েছে, এটি কিন্তু এখনো এর কাজ চলছে, অর্থাৎ এটি কিন্তু দিনের পর দিন এখনো উচ্চতা বাড়ছে, আর প্রাচীনে উচ্চতা কিন্তু দিনের পর দিন কমছে। তাহলে তোমাদের ভঙ্গিল পর্বত সম্পর্কে আশা করি সমস্ত ধারণা পরিষ্কার হল। বলো, ভঙ্গিল পর্বতকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কি কি? নবীন আর প্রাচীন, তাই তো। তাহলে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ বলো। ভেরি গুড, আরাবল্লী হলো একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, তাই তো। আর একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, হিমালয় পর্বতমালা, আল্পস, রকি, আন্দিজ, এগুলো সবই হলো কিন্তু নবীন ভঙ্গিল পর্বতমালা। আর তোমরা এটা মনে রাখবে যে নবীন ভঙ্গিল পর্বত কিন্তু টার্সিয়ারি যুগে সৃষ্টি হয়েছে, এবং প্রাচীন যে ভঙ্গিল পর্বত সেটি কিন্তু প্যালিওজেনিক যে যুগ রয়েছে সেই প্যালিওজেনিক যুগেই সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কিন্তু প্রথম ধাপটা ক্লিয়ার করলাম, কি ধাপ, যে ভঙ্গিল পর্বত সম্পর্কে, তাই তো। এরপরে আমরা স্তূপ পর্বত এবং যে আগ্নেয় পর্বত রয়েছে সেই সম্পর্কেও জানবো। স্তূপ পর্বত, দেখো স্টুডেন্ট, ভূ আলোড়নের ফলে, অর্থাৎ ভূ অভ্যন্তরের মধ্যে যে আলোড়ন হচ্ছে, সেই আলোড়নের ফলে কিন্তু অনেক সময় ভূপৃষ্ঠের ফাটলের সৃষ্টি হয়, ঠিক আছে। আর এই ফাটলগুলোর মাঝে ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের অংশ নিচে বসে গিয়ে যে ভূখণ্ড বা ভূমিরূপ সৃষ্টি করে তাকে আমরা বলবো কিন্তু স্তূপ পর্বত। দেখো তোমরা ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এই ভূপৃষ্ঠটা কিন্তু একসময় এর সমানই ছিল। ভূপৃষ্ঠের যে ফাটল সৃষ্টি হয়েছে, সেই ফাটল সৃষ্টি হওয়ার পর ভূখণ্ডটা দেখো নিচের দিকে বসে গেছে, তাই না, নিচের দিকে নেমে আসছে তো। তাহলে নিচের দিকে নেমে আসার ফলে এই যে দুপারের অংশটা, এই দুপারের উঁচু অংশটাকে কিন্তু আমরা বলবো স্তূপ পর্বত। আর নিচের দিকে যে অংশটা বসে গেছে তাকে আমরা কি বলবো বলতো, তাকে আমরা বলবো গ্রস্ত উপত্যকা। উদাহরণ যদি বলি, ভারতবর্ষের সাতপুরা পর্বত কিন্তু এরকম একটি স্তূপ পর্বতের উদাহরণ। তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এটা, যে ভারতবর্ষের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, কি বলবে, যে সাতপুরা পর্বত হলো কিন্তু স্তূপ পর্বতের উদাহরণ। এরপর রয়েছে দেখো জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের যে ভোজ পর্বত রয়েছে সেটিও কিন্তু স্তূপ পর্বতের উদাহরণ। দেখো নিচের যে ছবিটা, এটি কিন্তু হচ্ছে সাতপুরার স্তূপ পর্বত। আচ্ছা, এবারে যদি তোমাদের আমি বলি এই যে স্তূপ পর্বত কাকে বলে, সেখান থেকে যদি বলি যে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কি, আলোচনা করো, তাহলে তোমরা কি কি বৈশিষ্ট্য বলবে? তোমাদের ছবি দেখে কি মনে হচ্ছে?
ছবি দেখে স্তূপ পর্বতের উপরিভাগটা কেমন মনে হচ্ছে? সমতল না? তাহলে বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমে আমরা বলতে পারি যে স্তূপ পর্বতের যে উপরিভাগটা রয়েছে সেই উপরিভাগটা কিন্তু সমতল, তাই তো? 2 নম্বর কি বলবো, স্তূপ পর্বতের যে পার্শ্বস্থ অংশ রয়েছে সেই পার্শ্বস্থ অংশ কিন্তু প্রচন্ড খাড়া হয়, আবার দেওয়ালের মতো কিন্তু দেখতে লাগে, তাই না? দেখো এই যে স্তূপ পর্বত, এর পাশের অংশটা কি প্রচন্ড খাড়াই, এবং যেরকম দেওয়াল দেখতে হয় ঠিক তেমন দেখতে নয়, তাই তো? তাহলে এটিও কিন্তু একটি বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য হতে পারে? আর বৈশিষ্ট্য হতে পারে যে স্তূপ পর্বতের যে উপরিভাগ কখনো কিন্তু শৃঙ্গ বা চূড়া লক্ষ্য করা যায় না। যদিও লক্ষ্য করা যায় সেটি কিন্তু ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে কিন্তু এই যে স্তূপ পর্বতের উপরিভাগে কিন্তু কোনো চূড়া বা পর্বত শৃঙ্গ এগুলো কিন্তু লক্ষ্য করা যায় না। এরপর আরো একটা পয়েন্টে আসি বা আরো একটা বৈশিষ্ট্যে আসি যে এই পর্বতের যে গ্রস্ত উপত্যকা রয়েছে, মাঝখানের অংশটা বসে গিয়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে, সেই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু অনেক সময় নদী এঁকে বেঁকে বয়ে যায়, বা আবার হ্রদেরও সৃষ্টি হতে পারে। এই যে নিচু অংশটা সৃষ্টি হয়েছে এখানে কিন্তু দীর্ঘদিন ধরে জল জমে কিন্তু হ্রদের সৃষ্টি হতে পারে, আবার নদী কিন্তু এর উপর দিয়ে বয়ে যেতেও পারে। তাহলে তোমরা কি জানলে? জানলে যে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়, এবং স্তূপ পর্বতের কিছু বৈশিষ্ট্য, আর স্তূপ পর্বতের উদাহরণ, তাই তো? তাহলে বলো ভারতবর্ষের একটি স্তূপ পর্বতের উদাহরণ কি? সাতপুরা পর্বত। ভেরি গুড। এরপরে 3 নম্বর রয়েছে যেটি, সেটি হলো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত দেখো, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত নির্গত হয়, হয়তো আগ্নেয়গিরির মুখ থেকে। সেই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে কিন্তু আগ্নেয়গিরির চারপাশে জমা হয়ে শঙ্কু আকৃতির মতো একটি পর্বতের সৃষ্টি করে। তাকে আমরা কি বলবো? আগ্নেয় পর্বত। দেখো এই যে অগ্নুৎপাতের সময়, ছবিতে দেখো এই যে অগ্নুৎপাতের সময় এখানে অসংখ্য লাভা কিন্তু বেরোচ্ছে, তাই তো? এবং বেরিয়ে এলে কিন্তু পর্বতের আকারে শঙ্কু আকৃতির পর্বত সৃষ্টি করছে। তোমরা প্রথমেই জেনে এসেছো যে পৃথিবীর অভ্যন্তর ভাগ কিন্তু এখনো উত্তপ্ত এবং তরল ও গলিত অবস্থায় রয়েছে, তাই তো? তাহলে এই যে উত্তপ্ত অবস্থায় রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে কিন্তু আমরা বলবো ম্যাগমা। এই ম্যাগমা যখন ভূ অভ্যন্তরে কোনো ফাটল বা ছিদ্র দিয়ে পৃথিবীর বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলবো কি? লাভা। তাহলে এই লাভা যখন পৃথিবীর বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার ফলে বাইরে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে সেটি কিন্তু দিনের পর দিন ঠান্ডা হচ্ছে, শীতল হচ্ছে, এবং জমাট বেঁধে কিন্তু শঙ্কু আকৃতির একটি পর্বতের সৃষ্টি করছে, ঠিক আছে? তাকেই আমরা কি বলবো? আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বত কিন্তু আবার, বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ভিত্তিতে একে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, আর মৃত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি থেকে সবসময় অগ্নুৎপাত হচ্ছে তাকে আমরা বলবো সক্রিয়। এবং সুপ্ত কি? ভবিষ্যতে অগ্নুৎপাত হবে এবং আগেও হয়েছে তাকে আমরা কি বলবো? সুপ্ত আগ্নেয়গিরি। আর মৃত আগ্নেয়গিরি কাকে বলবো? যে আগ্নেয়গিরি থেকে আগে অগ্নুৎপাত হয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই, তাকে আমরা কি বলবো? মৃত আগ্নেয়গিরি। ঠিক আছে? তাহলে আমি যদি বলি এই উদাহরণ কি কি, আগ্নেয় পর্বতের উদাহরণ কি কি? দেখো প্রথমেই তোমাদের যেটা রয়েছে ইতালির ভিসুভিয়াস, তাই না? এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইতালির ভিসুভিয়াসের ছবি। এই অগ্নুৎপাতের এটা জ্বালামুখ, অর্থাৎ এখান থেকে অগ্নুৎপাতটা বা আগ্নেয়গিরি বাইরে বেরোচ্ছে। বাইরে বেরিয়ে দেখো এখানে একটা পর্বতের শঙ্কু আকৃতির একটা পর্বতের সৃষ্টি করেছে, তাই না? এই যে লাভাগুলো বেরিয়ে জমাট বেঁধেই কিন্তু এই পর্বতটা সৃষ্টি হয়েছে, তাই একে আমরা কি বলছি? আগ্নেয় পর্বত। এছাড়া আর কি উদাহরণ রয়েছে? এটনা, এটাও কিন্তু ইতালিতে অবস্থিত। আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া কিন্তু আগ্নেয় পর্বতের উদাহরণ। আমাদের ভারতবর্ষেও কিন্তু একটি আগ্নেয় পর্বত রয়েছে। সে আগ্নেয় পর্বতের নাম কি তোমরা জানো? জানো না তো? তাহলে শোনো, এই যে ভারতবর্ষে একটি আগ্নেয় পর্বত রয়েছে তার উদাহরণ কিন্তু হলো ব্যারন, যেটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, ঠিক আছে? তাহলে তোমরা কি কি জানলে? জানলে যে পর্বতের শ্রেণীবিভাগ সম্পর্কে। সেখানে কি কি শ্রেণীবিভাগ ছিল? ছিল আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, আর ভঙ্গিল পর্বত সম্পর্কে, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা বলো তো আমাকে, এই যে পর্বতের নিয়ে আমরা এত আলোচনা করছি,
পর্বত তোমাদের জীবনে কিভাবে সাহায্য করে, বা পর্বত থেকে আমরা আমাদের জীবনে কি কি প্রভাবিত করে পর্বত, বলতে পারবে? ভেরি গুড, বেড়াতে যাই আমরা, তাই না? পর্বতে কিন্তু অনেকে অবসর সময় কাটানোর জন্য বা মানসিক অবসাদ কাটানোর জন্য ঘুরতে যায়, তাই তো? এছাড়া পর্বতে কিন্তু ও নানা রকম যে গাছপালা, সে গাছপালা সমাবেশ লক্ষ্য করা যায়। পার্বত্য অঞ্চলে চা চাষ ভালো হয়, তাই না? এগুলি কিন্তু সবই হলো পর্বতের গুরুত্ব। তাহলে পর্বতের গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম, সেটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলো থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি। চলো সেইগুলো একটু দেখে নিই। এবং এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে পর্বতের পরে কি রয়েছে, মালভূমি রয়েছে, সেই মালভূমি সম্পর্কে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পারলে তোমরা কিন্তু এগুলো খাতাতেও নোট ডাউন করতে পারো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর ভূমিরূপ কয় প্রকার শক্তি দ্বারা তৈরি হয় ও কি কি? তাহলে বলে ফেল। পৃথিবীর তো মাটি সব জায়গায় সমান নয়, উঁচু নিচু রয়েছে। তাহলে কোন দুই প্রকার শক্তির দ্বারা এগুলো হয়? এক কি? ভেরি গুড, পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি। আর দুই? ভেরি গুড, পৃথিবীর বহির্জাত শক্তি, অর্থাৎ পৃথিবীর বাইরের শক্তি। সে বাইরের শক্তিগুলো কি কি মনে আছে? বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, তাই না? আচ্ছা, এরপরে দেখো রয়েছে 2 নম্বর, পর্বত উপত্যকা কাকে বলে? তাহলে বলো ভালো, পর্বত উপত্যকা কাকে বলে? ঠিক বলেছো একদম। দুটি পর্বতের মাঝখানের যে সংকীর্ণ বা নিচু অংশ, তাকে আমরা কি বলবো? পর্বত উপত্যকা, তাই তো? এবারে 3 নম্বর রয়েছে কি, যে বহির্জাত শক্তি বা পৃথিবীর বাইরের শক্তি কাকে বলে? পৃথিবীর বাইরের শক্তিগুলো হচ্ছে কিন্তু বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, নদী। এই যে বায়ুজাত শক্তিগুলো রয়েছে, এই শক্তিগুলো কিন্তু পৃথিবীর যে কোনো ক্ষয়, পরিবহন বা বহন কাজে কিন্তু অংশগ্রহণ করে। অর্থাৎ এক স্থানের যদি কোনো জিনিস, সেটা কিন্তু বায়ু দ্বারা অন্য স্থানে আসছে। আবার সমুদ্র তরঙ্গের দ্বারা সমুদ্রের যে বালি রয়েছে সেগুলো কিন্তু উপরে উঠে আসছে। এই শক্তিটাকেই আমরা কি বলবো? পৃথিবীর বাইরের শক্তি, তাই তো? আচ্ছা, 4 নম্বর দেখো রয়েছে, উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার ও কি কি? ভেরি গুড, 3 প্রকার। তাহলে কি কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত, তাই তো? আচ্ছা, এবারে তোমরা বলো দুটি আগ্নেয় পর্বতের উদাহরণ। জাপানের ফুজিয়ামা, আচ্ছা, আর ইতালির ভিসুভিয়াস, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, তাই তো? ভারতের রয়েছে ব্যারন। এগুলো সবই হলো কিন্তু আগ্নেয় পর্বতের উদাহরণ। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। ভেরি গুড, সাতপুরা হলো ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ, তাই তো? যেটি পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থান করছে। আচ্ছা, 7 নম্বর দেখো, দুটি ভঙ্গিল পর্বতের নাম লেখো। হিমালয়, রকি, আন্দিজ। আচ্ছা, যদি বলে ভঙ্গিল পর্বতকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, তখন তুমি কি বলবে? 2 ভাগে ভাগ করা যায়, কি কি? এক, প্রাচীন ভঙ্গিল পর্বত, আর দুই, নবীন ভঙ্গিল পর্বত। যদি বলে দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। ভেরি গুড, ভারতের আরাবল্লী, উরাল, তাই তো? আর যদি বলে দুটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। হিমালয়, রকি, আন্দিজ, এগুলো সবই কিন্তু নবীন নবীন ভঙ্গিল পর্বত, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো তো, যে কোন ভঙ্গিল পর্বত ক্রমশ ক্ষয় ক্ষয় পেয়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে? ভেরি, প্রাচীন ভঙ্গিল পর্বত কিন্তু দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো, পর্বত শৃঙ্গ কাকে বলে? সহজ প্রশ্ন একদম, বলে ফেলো। ভেরি গুড, পর্বতের উপরের দিকে যে সব থেকে উঁচু পর্বত, এই যে চূড়া বা শৃঙ্গ রয়েছে, তাকে কিন্তু আমরা বলবো পর্বত শৃঙ্গ, তাই তো?
আচ্ছা, তাহলে স্টুডেন্ট আজকে কিন্তু আমরা তোমাদের চ্যাপ্টার যে রয়েছে ভূমিরূপ, সেখান থেকে ভূমিরূপ গঠনকারী যে বিভিন্ন প্রক্রিয়া বা ভূমিরূপের যে শ্রেণীবিভাগ সেখান থেকে কেবলমাত্র পর্বত সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে মালভূমি এবং যে সমভূমি অঞ্চল রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ক্লাস।